প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি অষ্টম শ্রেণীর অর্থাৎ জেএসসির বিজ্ঞান বিষয় নিয়ে। আজকে আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের সপ্তম অধ্যায় অর্থাৎ পৃথিবী ও মহাকর্ষ নিয়ে আলোচনা করতে চেষ্টা করব। তো অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা যেহেতু সামনে জেএসসি পরীক্ষা দিবা আর মাত্র কয়েকদিন তোমাদের সময় রয়েছে, অতএব তোমরা ঝটপট রেডি হয়ে যাও খাতা কলম নিয়ে, ক্যালকুলেটর নিয়ে এবং প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে, এবং আমাদের সাথে এই ভিডিওটি দেখতে চেষ্টা করো। আমি আশা করি যদি তোমরা এই ভিডিওটি দেখো তাহলে তোমাদের এই পৃথিবী ও মহাকর্ষ বিষয়ে যে প্রবলেমগুলো বা সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো আর থাকবে না। তো শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা যাই পৃথিবী ও মহাকর্ষ সম্পর্কে কিছু আলোচনা করতে চেষ্টা করি। তো তোমরা যথারীতি দেখছো, আমরা তোমাদের বোর্ডের ডান দিকে আমরা কি আলোচনা করব সে বিষয়গুলো এখানে আমরা লিখে রেখেছি। প্রথমে আমরা মহাকর্ষ এবং অভিকর্ষ এই দুটি বিষয়কে একসাথে আলোচনা করতে চেষ্টা করব শিক্ষার্থী বন্ধুরা। তারপরে আমরা এই মহাকর্ষ সম্পর্কে নিউটনের একটি সূত্র রয়েছে, সেটা নিয়ে আমরা একটা আলোচনা করব। মহাকর্ষ বল কিভাবে আমরা নির্ণয় করব বা অভিকর্ষ বল কিভাবে আমরা নির্ণয় করব সেটা আমরা জানার চেষ্টা করব। অভিকর্ষ ত্বরণ অর্থাৎ এক ধরনের ত্বরণ যেটা অভিকর্ষ ত্বরণ নামে পরিচিত, এই ত্বরণকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি বা কিভাবে নির্ণয় করতে পারি সেটা ব্যবহার করব। আর এই অভিকর্ষ ত্বরণের মান কি বিষয়, অর্থাৎ বস্তুর উপর যে নির্ভরশীল নয়, স্থানের উপর নির্ভরশীল, সেটা নিয়ে আমরা চেষ্টা করব আলোচনা করতে। আর সর্বোপরি অভিকর্ষ ত্বরণের পরিবর্তন অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে অভিকর্ষ ত্বরণের মান যে বিভিন্ন রকমের হয় সেটা নিয়ে আমরা আলোচনা করতে চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অধ্যায়টি যেহেতু খুব একটা ছোট অধ্যায় নয়, যার কারণে আমরা এই অধ্যায়টিকে দুটি ভাগে বিভক্ত করার চেষ্টা করেছি। আজকে এটির প্রথম ভিডিও এবং এটিতে আমরা এই কয়েকটি টপিক নিয়ে আলোচনা করতে চেষ্টা করব। পরবর্তী যে অংশগুলো আগামী দিন সেটা নিয়ে আলোচনা করতে চেষ্টা করব। তো শিক্ষার্থীবৃন্দ, চলো যাই, আমরা আলোচনায় চলে যাই। তোমরা এখানে খেয়াল করো, আমি একটি চিত্র আঁকার চেষ্টা করেছি। প্রথমে সূর্য নিয়েছি আমরা, তারপর একটা চাঁদ নিয়েছি, একটি গ্রহ চিত্র রেখেছি আর একটা পৃথিবী রেখেছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয় জানো যে প্রত্যেকটি বস্তু একে অপরকে আকর্ষণ করে। এই কথা সত্যতা যদি আমরা প্রমাণ করতে চেষ্টা করি, যদি আমি এই বস্তুটা ছেড়ে দিই শিক্ষার্থীরা, তাহলে কি হবে? নিচের দিকে চলে যাবে, অর্থাৎ এই বস্তুটাকে পৃথিবী কি করছে? আকর্ষণ করছে। অনুরূপ এই পৃথিবীতে যতগুলো বস্তু রয়েছে, একটা বস্তু আর একটা বস্তুকে আকর্ষণ করছে। যদি তাই না হয় শিক্ষার্থীরা, তাহলে যদি আকর্ষণ না করতো তাহলে গ্রহগুলো সূর্য থেকে ছিটকে পড়ে যেত, অথবা পৃথিবী যে তার কক্ষপথ রয়েছে সেই কক্ষপথ থেকে ছিটকে পড়ে যেত। অর্থাৎ নির্দিষ্ট আকর্ষণেই তারা একে অপরের কক্ষপথে নিজ গতিতে চলাফেরা করছে। অতএব আমরা এখান থেকে বলতেই পারি শিক্ষার্থী বন্ধুরা যে প্রত্যেকটি বস্তু একে অপরকে কী করে? আকর্ষণ করে। তো এই আকর্ষণটাই হচ্ছে কি? মহাকর্ষ কিংবা অভিকর্ষ। অর্থাৎ প্রতিটি বস্তু এই কলমটা এই কলমটাকে, আমাকে এই পৃথিবীকে চাঁদকে সূর্য, ইত্যাদি ইত্যাদি, এক বস্তু আর এক বস্তু কী করছে? আকর্ষণ করছে। এই আকর্ষণটাই হয় অভিকর্ষ না হয় মহাকর্ষ। তাহলে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি শিক্ষার্থী বন্ধুরা, সেটা হচ্ছে কি, যে কোনো দুটি জিনিসের মধ্যেই যে আকর্ষণ, সেটাকে আমরা কি বলবো? মহাকর্ষ অথবা অভিকর্ষ। এখন কোনটা মহাকর্ষ এবং কোনটা অভিকর্ষ, এটাকে আমরা সুনির্দিষ্ট করতে চেষ্টা করছি। এখন দেখো শিক্ষার্থীরা, সূর্য এবং চাঁদ অর্থাৎ সান এবং মুন, এই সান এবং মুনের মধ্যে যে আকর্ষণ, তাহলে খেয়াল করে দেখো, সান এবং মুন, একটা হচ্ছে সূর্য আর একটা হচ্ছে কি? চাঁদ। এদের মধ্যে যে আকর্ষণ সেটা কিন্তু মহাকর্ষ। এবার যদি আমি চাঁদ এবং গ্রহের মধ্যে ধরি, চাঁদ এবং গ্রহ, এই চাঁদ এবং গ্রহের মধ্যে যদি আকর্ষণ ধরি, তাহলে সেটাকে আমরা বলবো কি? চাঁদ এবং গ্রহ এর মধ্যে যদি আকর্ষণ ধরি তাহলেও এটাকে আমরা মহাকর্ষ বলছি। এরপর যদি আমরা সূর্য আর পৃথিবী ধরি, তাহলে সেটাকে আমরা কি? মহাকর্ষ তো বলবোই, স্পেশালি অভিকর্ষও বলবো।
অর্থাৎ শিক্ষার্থীবৃন্দু, দুটি বস্তু যদি যে কোনো দুটি বস্তু হয় তাহলে তাদের মধ্যে যে আকর্ষণ সেটাকে আমরা মহাকর্ষ বলবো। আর দুটি বস্তুর মধ্যে একটা যদি হয় পৃথিবী আর একটা যদি হয় অন্য কোনো বস্তু, একটা যদি হয় পৃথিবী এবং একটা কোনো যদি অন্য বস্তু হয়, তাহলে প্রথমে আমরা তাকে মহাকর্ষ বলবো, যেহেতু তারা একে অপরকে আকর্ষণ করে, যার কারণে তাকে আমরা মহাকর্ষ বলবো। কিন্তু শর্ত হচ্ছে যে যদি সেটা সূর্য, পৃথিবী অথবা অন্য কোনো বস্তু এবং পৃথিবী, অর্থাৎ যে কোনো একটি বস্তু আর একটা হতে হয় পৃথিবী, অর্থাৎ দুটি আকর্ষণ বস্তুর মধ্যে একটা বস্তু আর একটা বস্তুকে আকর্ষণ করছে, এই আকর্ষণের মধ্যে একটা যদি হয় অবশ্যই পৃথিবী আর একটা যদি হয় অন্য কোনো বস্তু, তাহলে তাকে আমরা মহাকর্ষ তো বলবোই, সাথে সাথে আমরা কি বলবো, অভিকর্ষ বলবো। তো শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা বলতে পারি যে এটাকে আমরা বলতে পারি মহাকর্ষ আর অভিকর্ষ দুটোই বলতে পারি, কিন্তু এটাকে কিন্তু আমরা শুধুই কি বলতে পারছি, মহাকর্ষ বলতে পারি। তার মানে অভিকর্ষ মহাকর্ষ, অভিকর্ষই কি, অভিকর্ষ মহাকর্ষ বলা যায়, কিন্তু সব মহাকর্ষকে কিন্তু অভিকর্ষ বলা যাবে না। তার মানে আমরা বলতে চেষ্টা করছি বা তোমরা বুঝতে চেষ্টা করো যে পৃথিবীতে যতগুলো অভিকর্ষ তৈরি হবে, যাকেই আমরা অভিকর্ষ নামে অভিহিত করব, তাকে আমরা মহাকর্ষ বলতে পারবো, কিন্তু সব মহাকর্ষকে আমরা অভিকর্ষ বলতে পারবো না শিক্ষার্থী বন্ধুরা। তাহলে তোমরা এবার খেয়াল করো, তোমরা আমার একটা প্রশ্ন উত্তর দাও, যদি সূর্য এবং গ্রহ, সূর্য এবং গ্রহের মধ্যে আকর্ষণ হয়, তাহলে আকর্ষণটা কি হবে, অভিকর্ষ না মহাকর্ষ? তোমরা এটা একটু ভাবো। আর একটা যদি হয় পৃথিবী এবং চাঁদ, পৃথিবী এবং চাঁদের মধ্যে আকর্ষণ, তাহলে এটা অভিকর্ষ না মহাকর্ষ হবে? তাহলে এটা তোমরা শিক্ষার্থী বন্ধুরা এটা তোমরা ভাবো এবং কিছুক্ষণের মধ্যে আমাকে এটার উত্তর দিতে চেষ্টা করো। তো শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা নিউটনের মহাকর্ষ সূত্র, অর্থাৎ আমরা মহাকর্ষ সম্পর্কে কিছুক্ষণ আগে জানতে চেষ্টা করেছি অল্প পরিসরে, সেই মহাকর্ষ সম্পর্কে বিজ্ঞানী নিউটন, স্যার আইজ্যাক নিউটন একটি সূত্র প্রদান করেছেন, সেই সূত্রটা নিয়ে আমরা কথা বলতে চেষ্টা করব। শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই জানো বিজ্ঞানী নিউটনের সেই আপেল পড়ে যাওয়ার যে গল্পটা, সেটা তোমরা নিশ্চয়ই জানো। তারপরে আমি একটু বলছি, একদিন তিনি একটি আপেল বাগানের নিচে, একটি আপেল গাছের নিচে বসে একটু চিন্তা করছিলেন। চিন্তা করতে করতে তিনি কিছুক্ষণ পরে হঠাৎ দেখলেন যে একটি আপেল উপর থেকে তার কাছে এসে পড়ে গেল। তখন তিনি প্রশ্ন রাখলেন, নিজের কাছেই প্রশ্ন রাখলেন যে আচ্ছা, এই আপেলটি আমার কাছে আসলো কেন? এই যে কেন, শিক্ষার্থীবৃন্দুরা তোমরাও এরকম কেন যদি রাখতে পারো নিজের মধ্যে, এই কেন যদি প্রশ্ন করতে পারো, তাহলে তোমাদের জীবনেও সফলতা কিন্তু অনেক আসবে। শিক্ষার্থীবৃন্দ, তোমরাও কিন্তু এটাকে, যে কোনো বিষয়কে নিয়ে কেন এটা হলো, কিভাবে এটা হলো, এটা না হয়ে যদি এটা হতো বা এটা হলে কি হতো, এরকম চিন্তাগুলো তোমরা করতে চেষ্টা করবা শিক্ষার্থী বন্ধুরা। তো তিনি জানতে চেষ্টা করলেন যে আচ্ছা, কেন এই আপেলটি উপর থেকে নিচে আসলো। এই কেনর উত্তর খুঁজতে খুঁজতে তিনি 1665 খ্রিস্টাব্দে মাত্র 23, কেউ কেউ আবার 22 বছরও বলে থাকেন আর কি, 22 অথবা 23, 2 বছরের মধ্যে এই বছর তার বয়স যখন, তখন তিনি একটি সূত্র বললেন যে হ্যাঁ, এই বস্তুটা নিচে আসলো কেন, এই কেনর উত্তর খুঁজতে গিয়ে তিনি একটি সূত্র প্রদান করলেন। আমি তার সূত্রটা কি 4টি অংশে তোমাদের সামনে উপস্থাপন করতে চেষ্টা করছি। তো প্রথমে তিনি বলেছেন যে মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে আকর্ষণ করে, অর্থাৎ কিছুক্ষণ আগে যে মহাকর্ষটা নিয়ে আমরা কথা বলছিলাম, তার প্রথম অংশে কিন্তু বলে দেওয়া হয়েছে প্রতিটি বস্তুকণা একে অপরকে আকর্ষণ করে, অর্থাৎ তার সূত্রের মধ্যে মহাকর্ষ বলো আর অভিকর্ষ বলো, সে সম্পর্কে তিনি একটি সুস্পষ্ট ধারণা দিতে চেষ্টা করলেন। অর্থাৎ তিনি বলে দিলেন যে বস্তুকণা একে অপরকে আকর্ষণ করে। দ্বিতীয় নাম্বার, তিনি বলছেন যে আকর্ষণ করে, ঠিক আছে, আকর্ষণ তো করবে, তো এই আকর্ষণ বল, অর্থাৎ এটা আকর্ষণ বল। শিক্ষার্থীরা তোমরা খেয়াল করবা, মহাকর্ষ বল কিন্তু কেবল আকর্ষণ বল, এখানে কোনো বিকর্ষণ নাই, কেবলমাত্র আকর্ষণ বল। এই আকর্ষণ বল বস্তু দ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক, অর্থাৎ বস্তুটা কেমন আকৃতির সেটার উপর নির্ভর করে না, বস্তুটা কিসের তৈরি সেটার উপরেও নির্ভর করে না। কিসের উপর নির্ভর করে? বস্তুটির ভরের গুণফলের উপর, অর্থাৎ বস্তুটির ভরের গুণফল যত বেশি হবে আকর্ষণ তত বেশি হবে, বস্তুটির ভরের গুণফল যত কম হবে আকর্ষণ তত কম হবে। এটাকে তিনি বলছেন সমানুপাতিক। এবং
তিনি বলছেন এই আকর্ষণ বলটা বস্তুদ্বয়ের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, অর্থাৎ যদি বস্তুটাকে যত আমি কাছাকাছি রাখবো আকর্ষণটা তত বেশি হবে, আর যত আমি দূরাদূরিতে রাখবো, দূরে নিয়ে যাব, আকর্ষণটা তত কম হবে। এটা তিনি বলতে চেষ্টা করেছেন। এবং তিনি যখন বলেছিলেন আপেল পড়ার গল্প নিয়ে যখন তিনি কাজ করছিলেন, তখন তার কাছে প্রশ্ন এসেছিল, সে মনে মনে প্রশ্ন করছেন যে আপেলটা ঠিক আমার কাছে না এসে আমার ডান দিকে ফাঁকা, আমার বাম দিকে ফাঁকা ছিল, আমার সামনের দিকে ফাঁকা, আমার পিছন দিকে ফাঁকা, এমনকি উপর দিকেও ফাঁকা, তাহলে ওই ফাঁকাগুলোতে না গিয়ে ঠিক আমার কাছে এসে পড়লো কেন? তখন তিনি কিন্তু উপর দিকে তাকিয়ে দেখেছিলেন যে যেইখান থেকে আপেলটা পড়েছে শিক্ষার্থীরা, সেই আপেলটার বৃন্তটা তিনি কিন্তু দেখতে পেয়েছিলেন এবং ঠিক দেখেছিলেন যে ওই বৃন্তটা মাথার উপরে। অর্থাৎ তিনি এই সিদ্ধান্তটা দিলেন যে বস্তু কণাদ্বয়ের সংযোজক, অর্থাৎ দুটি বস্তু যদি হয়, অর্থাৎ এটা যদি একটা বস্তু হয় তাহলে এই বস্তুর একটা কেন্দ্র রয়েছে শিক্ষার্থী, আবার যদি এটা একটা বস্তু হয় তাহলে এই বস্তুটার একটা কেন্দ্র রয়েছে। এই কেন্দ্র দুটো যোগ করলে যে সরলরেখা তৈরি হবে সেই সরলরেখা সংযোজক সরলরেখা বরাবর আকর্ষণ করে। এই কারণে আপেলটা ডানে না গিয়ে বামে না গিয়ে অথবা পিছনে বা সামনে না গিয়ে বা উপরে না গিয়ে তার কাছেই এসছেন। তো বিজ্ঞানী নিউটনের এই 4টি অপশন নিয়ে আমরা কথা বলতে চেষ্টা করছি শিক্ষার্থীরা। এটার একটি গাণিতিক প্রয়োগ রয়েছে, অর্থাৎ আমরা যদি দেখি যে তার কথা অনুযায়ী এটা হলো m1 একটা বস্তু, এটা হলো m2 একটি বস্তু, বস্তুর ভরকে m এবং m দ্বারা প্রকাশ করা হয়। যেহেতু দুটি বস্তু যার কারণে একটি m1 আর একটা m2 ধরেছে শিক্ষার্থী। এবার এই দুটার মধ্যবর্তী দূরত্ব রয়েছে, মধ্যবর্তী দূরত্বটাকে d দ্বারা প্রকাশ করা হয়। তো প্রথম অংশে তিনি বলছেন যে আকর্ষণ করবে, তাহলে আকর্ষণ করছে মানে মহাকর্ষ আছে। এই মহাকর্ষটা কেমন হবে? মহাকর্ষকে F অর্থাৎ বল যেহেতু, অর্থাৎ F দ্বারা প্রকাশ করে। কি বলছে? সমানুপাতিক m1 আর m2, অর্থাৎ বস্তু কণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক, অর্থাৎ ভর দুটাকে গুণ করব আমরা, গুণ করার পরে সমানুপাতে কমবে বা বাড়বে। এটা হচ্ছে প্রথম অংশ। দ্বিতীয় অংশ বলছে যে দূরত্বের বর্গের, অর্থাৎ F প্রপোর্শনাল 1/d²। আমরা দূরত্বের বর্গ করেছি আর বর্গের ব্যস্ত অনুপাত 1/d² করেছি, অর্থাৎ ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হবে, অর্থাৎ বাড়ালে কমবে এবং কমলে বাড়বে। দূরত্ব যদি কমে তাহলে বাড়বে আকর্ষণটা, আর যদি দূরত্ব বাড়ে তাহলে আকর্ষণটা কমে যাবে। এই দুটোকে তিনি সমন্বয় করে চেষ্টা করেছিলেন F প্রপোর্শনাল m1 m2/d²। শিক্ষার্থী বৃন্দ, এই প্রপোর্শনাল উঠানোর জন্য একটি ধ্রুবকের তিনি অবতারণা করেছেন g m1 m2d²। এই কে তিনি বলেছিলেন, এই কে তিনি বলতে চেষ্টা করছিলেন মহাকর্ষীয় ধ্রুবক, মহাকর্ষীয় ধ্রুবক। তিনি এই কে বলেছিলেন মহাকর্ষীয় ধ্রুবক। তোমাদের বইয়ে এই মহাকর্ষীয় ধ্রুবকের মান নেই শিক্ষার্থীবৃন্দ, তাও আমি বলে দিই এর মানটা হচ্ছে 6.673 × 10⁻11 নিউটন মিটার স্কোয়ার কেজি স্কোয়ার -2 কেজি ইনভার্স 2 আর কি। এটা তিনি মহাকর্ষ ধ্রুবকের মান, এটা আমাদের জানতে হবে। তো এইটা হচ্ছে নিউটনের মহাকর্ষের গাণিতিক ব্যাখ্যা, অর্থাৎ এটা দ্বারা আমরা, এই সূত্রটা দ্বারা আমরা মহাকর্ষ বল কিংবা অভিকর্ষ বল নির্ণয় করতে সক্ষম হব শিক্ষার্থীবৃন্দ। তো এই সমানুপাতিক ধ্রুবকটাকে, অর্থাৎ মহাকর্ষ ধ্রুবকটাকে সার্বজনীন বা বিশ্বজনীন ধ্রুবকও বলা হয়। অর্থাৎ বিশ্বজনীন মানে, এটার মানে হলো, আমরা অনেক সময় যদি খেয়াল করি শিক্ষার্থীবৃন্দ, আমরা এগুলো অফ করি একটু, তো যদি আমরা এটা খেয়াল করি, এখন এই কে তিনি সংজ্ঞায়িত করতে চেষ্টা করেছেন, কে সংজ্ঞায়িত করতে চেষ্টা করছেন, সংজ্ঞায়িত করতে চেষ্টা করেছিলেন। তো তিনি বলেছিলেন যদি m1 অর্থাৎ 1 কেজি হয়, অর্থাৎ বস্তু দুটা যদি 1 কেজির হয়, অর্থাৎ m1ও 1 কেজি, m2ও 1 কেজির, এবং তাদের মধ্যবর্তী দূরত্ব যদি 1 মিটার হয়, অর্থাৎ তিনি এইরকম করেছেন m1 সমান 1 কেজি, m2 সমান 1 কেজি, মধ্যবর্তী দূরত্ব সমান 1 মিটার।
এরকম যদি তুমি চেষ্টা করো, তাহলে আমরা এখানে মান বসাই শিক্ষার্থীবৃন্দু। এফ সমান দেখো জি থেকে গেল, M1 এর মান 1, M2 এর মানও 1, ঠিক আছে, আবার ডি এর মানও 1, অর্থাৎ এফ আর জি পরস্পর সমান। এভাবে তিনি জিকে সংজ্ঞায়িত চেষ্টা করছেন এবং তিনি বললেন যে 1 কেজি ভরের দুটি বস্তুকে, খেয়াল করো শিক্ষার্থীবৃন্দু, 1 কেজি ভরের দুটি বস্তুকে পরস্পর হতে যদি 1 মিটার দূরত্বে স্থান দেওয়া হয় বা রাখা হয়, তাহলে এরা একে অপরকে আকর্ষণ করবে এবং এইখানে এই আকর্ষণের ক্ষেত্রে একটি বল আছে, সেই বলটা যত সেটাই মহাকর্ষীয় ধ্রুবক। শর্ত হচ্ছে 3টি। কি শর্ত? 3টি। একটা বস্তুর ভর হতে হবে 1 কেজি, আরেক বস্তুর ভর হতে হবে 1 কেজি, আবার বস্তু দুটি দূরত্ব হতে হবে 1 মিটার। তাহলেই কিন্তু এরা একে অপরকে আকর্ষণ করবে। এই আকর্ষণটাই হচ্ছে মহাকর্ষ বল, আর এই মহাকর্ষ বলের মানটাই হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক। অর্থাৎ 1 কেজি ভরের দুটি বস্তুকে পরস্পর হতে যদি 1 মিটার দূরত্বে স্থাপন করা হয় বা রাখা হয়, তাহলে তারা যে বলে আকর্ষণ করে তাকে মহাকর্ষ ধ্রুবক বলা হয়। তাহলে আমরা যদি এই মহাকর্ষ ধ্রুবকের ব্যাখ্যা করতে চেষ্টা করি শিক্ষার্থীবৃন্দ, তাহলে কি হবে? যে এটার অর্থ ছিল যে M1 ছিল 1 কেজি আর M2 ছিল কি 1 কেজি, আবার ডি ছিল কি 1 মিটার। তাহলে এফ সমান যেহেতু জি, তার মানে এফ সমান ছিল 6.673 ইন্টু 10⁻11 নিউটন। অর্থাৎ 1 কেজি ভরের দুটি বস্তুকে যদি 1 মিটার দূরত্বে স্থাপন করা হয়, তাহলে তারা একে অপরকে 6.673 ইন্টু 10⁻11 নিউটন বলে আকর্ষণ করবে। এটাই হচ্ছে মহাকর্ষ ধ্রুবকের ব্যাখ্যা। শিক্ষার্থীবৃন্দ, তোমরা খেয়াল করে দেখো, এই আকর্ষণ বলটা কিন্তু অত্যন্ত নগণ্য, ক্ষুদ্র, অনেক ক্ষুদ্র, যার কারণে আমরা এটা খুব সহজে অনুভব করতে পারি না। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা এবার তোমাদের পাঠ্য বইয়ে মহাকর্ষ সূত্রে যে বিষয়ে যে সূত্রটা রয়েছে সেই সূত্রটা পড়ো এবং সেটা পড়ে তাকে গাণিতিকভাবে উপস্থাপন করতে চেষ্টা করো। যদি তোমাদের কোনো অসুবিধা হয় তাহলে সেটা নিয়ে আমাদের সাথে বা আমাকে ফোনে বলো বা আমার ইমেল অ্যাড্রেসে বলো বা আমার পেজে গিয়ে বলো, আমি সেটাকে সমাধান করতে চেষ্টা করব ইনশাআল্লাহ। তো শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা মহাকর্ষ বল নির্ণয় করতে চেষ্টা করব। তোমরা একটু খেয়াল করে দেখো, আমি বোর্ডে একটি তথ্য উপস্থাপন করেছি। তথ্যতে বলা হয়েছে যে M1 একটি বস্তু যার ভর 20 কেজি আর M2 একটি বস্তু যার ভর হচ্ছে 30 কেজি, এবং এই দুটি বস্তুকে আমরা পরস্পরকে 10 মিটার দূরে স্থাপন করেছি বা রেখেছি। এখন আমাদের এখানে দেওয়া আছে, কি লিখতে হবে শিক্ষার্থীবৃন্দ? দেওয়া আছে প্রথম বস্তুর ভর M1 সমান 20 কেজি, দ্বিতীয় বস্তুর ভর M2 সমান 30 কেজি, মধ্যবর্তী দূরত্ব ডি সমান হলো 10 মিটার। তাহলে মহাকর্ষ বল এফ সমান নির্ণয় করতে হবে। তো আমরা জানি, সূত্রটা আমরা জানি এফ সমান জি M1 M2 ডিভাইড বাই ডি স্কোয়ার। তো শিক্ষার্থীবৃন্দু, জি এর মান আমাদের জানা নাই, M1 এর মান আমাদের 20 আর M2 এর মান হচ্ছে 30 আর ডি এর মান হচ্ছে স্কোয়ার। এবার উপরে দুটো আমরা গুণ করতে পারি শিক্ষার্থীবৃন্দু। জি থাকলো 3 দুগুণে 600 আর এটা হচ্ছে কত 100। তাহলে আমরা কি বলতে পারি? 6G বলতে পারি, 6G। অতএব এফ সমান 6G নিউটন, এটা আমরা বলতে পারি শিক্ষার্থীবৃন্দ। অথবা তোমরা জি এর মান ব্যবহার করতে পারো। কীরকম? 6G সমান আমরা লিখতে পারি 6 ইন্টু জি এর মান আমরা লিখেছিলাম 6.673 ইন্টু 10⁻11 যেহেতু এফ বল, অতএব এর এককটা হবে কি? নিউটন।
আমি এভাবেই যেতে পারি জি এর মান ব্যবহার করে, অথবা আমি 6G রেখে দিতেও পারি শিক্ষার্থীবৃন্দ। এটা হচ্ছে যেহেতু তোমাদের জি এর মান ব্যবহার করা নাই, অতএব তোমরা এদিকে যেতে পারো। তবে কেউ যদি তোমরা জি এর মান ব্যবহার করো সেক্ষেত্রে আমাদের কোনো অসুবিধা নাই, বা কেউ তোমার এটা নিয়ে কোনো টেনশন করবে না। তোমরা ব্যবহার করতেও পারো, আবার নাও করতে পারো। তো এইখান থেকে আমরা আরও একটি অনুসন্ধান করব শিক্ষার্থীবৃন্দ। যদি আমরা খেয়াল করে রাখো, আমাদের প্রথম অবস্থায় এফ সমান পেয়েছি আমরা, এফ সমান পেলাম 6G, কিন্তু এফ সমান পেলাম 6G। এবার যদি আমরা M1 আর M2 নির্ণয় করি এখানে শিক্ষার্থীবৃন্দু, M1 ইন্টু M2, তাহলে 20 ইন্টু 30, তাহলে কত হলো 600 কেজি। অর্থাৎ বস্তু দুটি ভরের গুণফল ছিল 600 কেজি। তো আমাদের নিউটনের প্রথম অংশে ছিল যে বস্তু দুটি ভরের গুণফলের সমানুপাতিক। এখন যদি আমরা এটাকে কী করি, M1 M2কে কী করি 1200 কেজি করি। অর্থাৎ এমনভাবে M1 এবং M2কে রাখবো আমরা যাতে করে তার ভরটা হয় কত 1200 কেজি। কীভাবে হতে পারে শিক্ষার্থীবৃন্দুরা? তোমরা কিন্তু এটা খেয়াল রাখো, মনে রাখো যে আমরা এফ কিন্তু 6G নির্ণয় করেছি এই ক্ষেত্রে। এবার যদি আমরা এটাকে কি করে দিই, এই M1 এর মান যদি আমরা 40 কেজি করি আর M2 এর মান যদি আমরা 30 কেজি রেখেই দিই, তাহলে দেখো খেয়াল করো M1 আর M2 কিন্তু 3 4 1200 কেজি হয়ে যায়। অর্থাৎ আগের কি দ্বিগুণ হয়ে গেছে। অর্থাৎ আগে ছিল 600 কেজি আর এখন হচ্ছে 1200 কেজি। এবার আমরা যদি নির্ণয় করি এফ সমান জি M1 M2 ডিভাইড বাই ডি স্কোয়ার, তো জি থাকলো M1 কত 1200 আর ডি হলো 10, অর্থাৎ দূরত্বটাকে আমরা অপরিবর্তিত রাখতে চেষ্টা করেছি। তাহলে হলো কত জি 1200 ভাগ কত 100। তাহলে দেখো খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে জি কত হয় ইন্টু 12, অর্থাৎ কত 12G, অর্থাৎ এফ সমান হয় 12G নিউটন। খেয়াল করো আমরা যখন এই বস্তু দুটির কি করেছি গুণফলকে দ্বিগুণ করে দিয়েছি, তখন তাদের মধ্যবর্তী যে আকর্ষণটা সেটা দ্বিগুণ হয়ে গেছে। তাহলে মহাবিজ্ঞানী নিউটন মহাকর্ষ বিষয়ক যে সূত্রটি বলেছিলেন যে বস্তু দুটির ভরের গুণফলকে যদি আমরা দ্বিগুণ করি তাহলে আকর্ষণটা দ্বিগুণ হবে, যদি ভরের গুণফলটাকে আমরা অর্ধেক করি তাহলে আকর্ষণটা অর্ধেক হবে। অর্থাৎ যেরকম করব আমরা গুণফলকে যদি বাড়াই তাহলে আকর্ষণটা বাড়বে, আর গুণফলকে যদি আমরা কমাই তাহলে আকর্ষণটা কমবে। কে বলছেন? মহাবিজ্ঞানী নিউটন। তো আমরা প্রথম এই জায়গায় প্রমাণ পেয়েছি। এবার শিক্ষার্থীবৃন্দু তোমরা M1 M2কে 300 কেজি বানিয়ে দেখো, চেষ্টা করো যে তার উত্তরটা এফটা 3G নিউটন এসছে কি না, 3G নিউটন এসছে কিনা। যদি আসে তাহলে আমাদের এটা সার্থক হবে। তো শিক্ষার্থীবৃন্দুরা এবার আমরা দূরত্বকে কমাবো বা বাড়াবো, তারপরে দেখব আমরা মহাকর্ষ বলটা কিভাবে কমে এবং কিভাবে বৃদ্ধি পায়। তো আমরা M1কে 20 কেজি রেখে দিলাম, M2কে আবার 30 কেজি করলাম। এবার ডি এর মানটা আমরা কমাবো, অর্থাৎ কত করব অর্ধেক, তাহলে কত হবে 5 মিটার। তো আমরা দেখি এবার এফ সমান জি M1 M2 ডিভাইড বাই ডি স্কোয়ার। তো জি থাকলো, এবার M1 এর মান হচ্ছে কত 20 কেজি আর M2 এর মান হচ্ছে 30 কেজি আর ডি এর মান হচ্ছে 5 এর উপর স্কোয়ার, তাহলে 6 এটা হচ্ছে জি, আর এটা কত 600 আর এটা কত 25, তাহলে হচ্ছে 24G হয়। অর্থাৎ এফ এর মান হচ্ছে, এবার এফ সমান হচ্ছে 24G নিউটন। শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে আমি বারবার বলছি এই জি এর মান কিন্তু তোমরা ব্যবহার করতে পারো, জি এর মান কিন্তু ব্যবহার করতে পারো। তাহলে এবার খেয়াল করে দেখো, যখন আমাদের এই দূরত্বটা 10 ছিল তখন ছিল এফ সমান কত 6G। এবার যখন দূরত্বটাকে আমরা অর্ধেক করলাম, তার মানে কি অর্ধেক করে দিয়েছি, অর্থাৎ 1/2 করেছি, 1/2 করেছি। তাহলে 1/2 এর বর্গ করো শিক্ষার্থীবৃন্দু, তাহলে কত হয় 1/4। এর ব্যস্ত করলে কত 4 হবে, এর ব্যস্ত করলে 4 হবে। 1/4 এর ব্যস্ত অনুপাত হচ্ছে 4 আর 4 এর ব্যস্ত অনুপাত হচ্ছে 1/4। তার মানে যদি আমি দূরত্বকে দ্বিগুণ কমাই তাহলে আকর্ষণটা 4 গুণ হবে।
দূরত্বকে যদি দ্বিগুণ কমাই তাহলে আকর্ষণটা 4 গুণ হবে, আর যদি দূরত্বকে আমি দ্বিগুণ বাড়াই তাহলে আকর্ষণটা 4 গুণ কম হবে। অর্থাৎ এইভাবে বিজ্ঞানীর মহাকর্ষর যে দ্বিতীয় অংশ বা তৃতীয় অংশটা রয়েছিল সেটা আমরা প্রমাণ করতে পারি। অর্থাৎ আমাদের এই ধরনের প্রশ্নগুলো প্রতিটি পরীক্ষাতে, এখন পর্যন্ত জেএসসি যতগুলো পরীক্ষা হয়েছে শিক্ষার্থীবৃন্দ, প্রতিটি পরীক্ষাতেই কিন্তু এই রকম একটি প্রশ্ন থাকেই থাকে। অতএব তোমরা এটাকে খুব গুরুত্ব সহকারে দেখবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরও একটি নিয়ম দেখতে চেষ্টা করব। সেখানে যদি M1 এবং M2কে যদি আমরা 4 গুণ করি তাহলে এই এখন হচ্ছে 600, 4 গুণ করলে কত? 2400 কেজি হয়। তাহলে M1কে যদি আমরা 60 কেজি এবং M2কে যদি আমরা 40 কেজি করি তাহলে 4 6 2400 হয়। তাহলে এইটাকে আমরা করে দিলাম, M2কে করে দিই, M1কে করে দিলাম 60 কেজি আর M2কে করে দিলাম 40 কেজি। কিন্তু আগে ছিল কিন্তু M1 20 কেজি প্রথমেই, আর M2 ছিল 30 কেজি। এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে শিক্ষার্থী বন্ধুরা। এবার যদি ডি কে আমরা কত 20 মিটার করি, অর্থাৎ এখন ডি হলো কত 20 মিটার, আগে কিন্তু ডি 10 মিটার ছিল। যখন ডি 10 মিটার ছিল তখন F1 পেয়েছিলাম আমরা 6G নিউটন। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, যখন আমরা 20 কেজি এবং 30 কেজি আর মধ্যবর্তী দূরত্বকে যখন আমরা 10 মিটার রেখেছিলাম তখন প্রথম আকর্ষণ বলটা পেয়েছিলাম আমরা কি 6G। এবার আমরা কত পেতে পারি? এবার F2 সমান আমরা লিখতে পারি G_M1 M2 / D²। তাহলে এবার বলছি আমরা G থাকলো, M1 আর M2 হচ্ছে 2400 আর এটা হচ্ছে কত 20 কেজি। তাহলে এবার স্কোয়ার হবে অবশ্যই। তাহলে আমরা এবার কী করি, G × 2400 ভাগ, এটা কিন্তু 2 × 4 400 হয়। এবার দেখো 6G অর্থাৎ F2 সমান কিন্তু 6G নিউটন। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সামনে এরকম প্রশ্ন আসতে পারে যে আগের যে M1 M2 আগের যে ছিল সেটা রেখে দিয়ে পরবর্তীতে তোমাদেরকে তাদের ভর এবং দূরত্বটাকে চেঞ্জ করে দিয়ে বলতে পারে যে আকর্ষণ বলের মানটা কীরূপ পরিবর্তন হয়েছে। এখানে কি আকর্ষণ বলের মান পরিবর্তন হয়েছে শিক্ষার্থীরা? না, এখানে আকর্ষণ বলের মান পরিবর্তন। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এবার চেষ্টা করো তোমাদের এইরকমভাবে যে কোনো একটি গাণিতিক সমস্যাকে কয়ভাবে আমরা সমাধান করলাম? 3 ভাবে সমাধান করেছি। তোমরা 3 ভাবে সমাধান করতে চেষ্টা করো। এবার তোমরা খেয়াল করে দেখো, আমি তোমাদের এইটুকু এভাবে দিতে চাই, সেটা হচ্ছে যে মধ্যবর্তী দূরত্বকে আমরা 8 মিটার করতে চাই আর M1 এর মান হলো 500 কেজি এবং M2 এর মান হচ্ছে 600 কেজি। এখন 1 নম্বর প্রশ্ন হচ্ছে যে F সমান কত, অর্থাৎ এদের মধ্যকার আকর্ষণ বল কত। 2 নম্বর প্রশ্ন আমি এখান থেকে তোমাদের দিতে যাচ্ছি, সেটা হচ্ছে যে M1 M2 কে অর্ধেক করলে এবং বলের কীরূপ পরিবর্তন হয়, বলের কীরূপ পরিবর্তন হবে। এরকম প্রশ্ন তোমাদের অনেক সময় হয় শিক্ষার্থী বন্ধুরা। তো তোমরা এটাকে নিয়ে কাজ করতে চেষ্টা করো এবং তোমাদের বিভিন্ন সালে যে প্রশ্নগুলো এসছে সেই প্রশ্নগুলো তোমরা খেয়াল করে দেখো। এই ধরনের প্রশ্নগুলো আমাদের রয়েছে এবং তোমরা এটাকে আশা করছি যে সমাধান করতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, কিছুক্ষণ আগে আমরা মহাকর্ষ বল নির্ণয় করেছি, এবার অভিকর্ষ ত্বরণ সম্পর্কে আমরা জানতে চেষ্টা করব। তো তোমরা জানো যে কোনো বস্তুর উপর যদি আমি বল প্রয়োগ করি তবে সেটা বেগের পরিবর্তন হয়। যেমন একটা স্থির ফুটবলের উপর তুমি যদি একটু পা দিয়ে বল প্রয়োগ করো বা হাত দিয়ে হ্যান্ডবল খেলার
চেষ্টা করো, তখন দেখবা যে বলের পরিবর্তন হয়। শিক্ষার্থীবৃন্দ, এরকমও তোমরা দেখেছো, কোনো একটা বস্তু গতিশীল অবস্থায় তোমার কাছে আসছে, তখন তুমি সেটাকে হাত দিয়ে কিংবা গা দিয়ে কিংবা পা দিয়ে ধরে তার বেগের পরিবর্তন করতে পারো। অথবা তোমরা এই জিনিসটা খুব খেয়াল করে দেখেছো যে ক্রিকেট খেলায় একজন বলার কিন্তু বল করে, আরেকজন ব্যাটসম্যান কিন্তু কি করে, ওই বলের গতিটাকে পরিবর্তন করে 4 ছক্কা 1 2 3 রান এভাবে নিতে পারে বা নেয়। তাহলে আমরা অবশ্যই এটা বিশ্বাস করি যে বল প্রয়োগের ফলে বস্তুর বেগের পরিবর্তন হয়। এই বেগের পরিবর্তন হবেই যদি বল প্রয়োগ করা হয়। আর এই বেগের পরিবর্তন প্রতি সেকেন্ডে যে পরিমাণ বেগ বৃদ্ধি পায় তাই হচ্ছে ত্বরণ। অর্থাৎ কোনো একটা বস্তু যদি 1 সেকেন্ডে বেগটা 5 মিটার পার সেকেন্ড বৃদ্ধি পায়, 5 মিটার পার সেকেন্ড বৃদ্ধি পায়, এটা এভাবে লিখতে পারি আমরা, অথবা এভাবে লিখতে হবে 5 মিটার পার সেকেন্ড, এভাবে লিখতে পারি আমরা। এটা যদি বলা হয় তাও হবে। অর্থাৎ তার মানে কি, ওই বস্তুটার ত্বরণ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অর্থাৎ ত্বরণটা হচ্ছে বেগ বৃদ্ধির সাথে সম্পর্কিত, এবং এই বেগটা কি 1 সেকেন্ডে যে পরিমাণ বৃদ্ধি পাবে। তাহলে এবার তোমরা খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে বল প্রয়োগ করলে বেগ বৃদ্ধি পায়। তাহলে অভিকর্ষ বা মহাকর্ষ এক ধরনের বল কি না? মহাকর্ষ এক ধরনের বল। তাহলে এই মহাকর্ষ বল যদি কারো ওপর প্রযুক্ত হয়, তাহলে কি হবে? বেগের পরিবর্তন হবে। অর্থাৎ একটা বস্তু যদি ভূপৃষ্ঠ থেকে, অর্থাৎ উপর থেকে ভূপৃষ্ঠের দিকে পড়ে, অর্থাৎ একটা আম যদি ঝুলে আছে, সেই আমটা কিংবা অনেক উপরে পাহাড়ের উপরে একটা পাথর রয়েছে, সেই পাথরটা যদি নিচে পড়ে, তাহলে কি এর উপর অভিকর্ষ বল বা মহাকর্ষ বল কাজ করবে? অভিকর্ষ বল বা মহাকর্ষ বল কাজ করবে। এই মহাকর্ষ বল বা অভিকর্ষ বলের ফলে তার যে স্বাভাবিক বেগ ছিল, সেই বেগটা কী হবে? বৃদ্ধি পাবে। তাহলে সেই বেগটাকে আমরা বলবো কি? অভিকর্ষ ত্বরণ। অর্থাৎ অভিকর্ষ বলের প্রভাবে কোনো বস্তুর বেগ বৃদ্ধি যদি পায়, প্রতি সেকেন্ডে যে পরিমাণ বেগ বৃদ্ধি পায়, তাকে আমরা অভিকর্ষ ত্বরণ বলতে পারি। এই অভিকর্ষ ত্বরণকে স্মল জি দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। এখন শিক্ষার্থীবৃন্দ, আমরা খেয়াল করব এই অভিকর্ষ ত্বরণটা, এই যে এখানে আমাদের 4 নম্বর প্রশ্ন রয়েছে, 5 নম্বর, সেটা নিয়ে আমরা কাজ করতে চেষ্টা করছি। তাহলে এইখান থেকে আমরা কি করতে পারি? m1 সমান কত? m, m2 সমান কত? ক্যাপিটাল এম, পৃথিবীর ভরকে ক্যাপিটাল এম। ডি সমান কিন্তু এখানে ডি রয়েছে শিক্ষার্থী বন্ধুরা, এটা হলো কেজি, এটাও কেজি, এটা কি? মিটার। এবার আমরা জানি এফ সমান জি m1 m2 ডিভাইড বাই ডি স্কোয়ার। তাহলে জি থাকলো m1-এর পরিবর্তে এম, আর m2-র পরিবর্তে ক্যাপিটাল এম, আর ডি তো ডি। তাহলে আমরা বলতে পারি এফ সমান জি এম এম ডিভাইড বাই ডি স্কোয়ার। অন্যভাবে অভিকর্ষ বল এফ সমান কিন্তু এম জি হয় শিক্ষার্থী বন্ধুরা, বস্তুর ভর গুণিত অভিকর্ষ ত্বরণ। এটা দিয়েও কিন্তু অভিকর্ষ বল সরাসরি নির্ণয় করা যায়। তাহলে এইখানে আমরা এটা যদি 1 নম্বর করি, তাহলে 1 নম্বরে এফ এর মান বসাবো আমরা, এম জি সমান কত? জি এম ডিভাইড বাই ডি স্কোয়ার, জি এম ডি বাই ডি স্কোয়ার। তাহলে খেয়াল করো, আমার বাম দিকেও এম রয়েছে আর ডান দিকেও এম রয়েছে, এটাকে আমরা এম দ্বারা ভাগ করে দিতে পারি। তাহলে জি সমান হচ্ছে কত? জি এম ডিভাইড বাই ডি স্কোয়ার, এবার শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি খেয়াল করি তাহলে দেখব যে এই জি কিন্তু স্থির বা ধ্রুবক, আর এমও কিন্তু ধ্রুবক। শিক্ষার্থী বন্ধু, তোমাদের মনে প্রশ্ন হতে পারে, পৃথিবীর ভর তো চেঞ্জ হতে পারে, কারণ পৃথিবীর ওপরে আগে কোনো বিল্ডিং ছিল না, এখন নতুন নতুন বিল্ডিং হচ্ছে, আগে এই ধরনের এই জিনিসটা ছিল না, এটা আছে। তোমাদের এইরকম প্রশ্ন আসতে পারে যে পৃথিবীর যে জিনিসগুলো বাইরে, আমাদের ইট, পাথর, রড, এগুলো সবই কিন্তু পৃথিবীর অভ্যন্তর ভাগ থেকেই পাচ্ছি, শুধু একটু মানে রূপান্তর হয়ে আমাদের সামনে উপস্থিত হচ্ছে, যার কারণে পৃথিবীর ভরও কখনো চেঞ্জ হবে না। তাহলে জি এর মান এই ক্যাপিটাল জি এর উপরও নির্ভর করছে না, স্মল জি না ক্যাপিটাল এম এর উপরও নির্ভর করছে না, অর্থাৎ অভিকর্ষ ত্বরণের উপরও নির্ভর করছে না,
আর পৃথিবীর ভরের উপরেও নির্ভর করছে না। কারণ নির্ভর করবে কেমনে, এই দুটো তো স্থির, তাহলে তো নির্ভর করার কোনো প্রশ্নই ওঠে না। তাহলে নির্ভর করে কি? দূরত্বের উপর। নির্ভর করে কি? দূরত্বের উপর। এখন দূরত্ব কোথায় বেশি? স্থান ভেদে দূরত্ব এক এক রকম হতে পারে। যেমন মেরু অঞ্চলে মধ্যবর্তী দূরত্বগুলো কম, বিষুবীয় অঞ্চলে মধ্যবর্তী দূরত্বগুলো বেশি। তাহলে আমরা বলতে পারি অভিকর্ষ ত্বরণের মান কি? বস্তু নিরপেক্ষ, অর্থাৎ বস্তুর ভর নাই। তার মানে বস্তু অর্থাৎ অভিকর্ষ ত্বরণ কোনোভাবে বস্তুর ভরের সাথে রিলেটেড না। অর্থাৎ এই কথাটা আমরা বলতে চাচ্ছি যে একটা ভারী 500 কেজি ভরের একটা বস্তুর উপর অভিকর্ষ ত্বরণের যা প্রভাব, 5 গ্রাম বস্তুর উপরেও অভিকর্ষ ত্বরণের তাই প্রভাব। অর্থাৎ এটা এখান থেকে এটা বলতে পারি যে যদি কোনো জায়গায় অভিকর্ষ ত্বরণ ছাড়া অন্য কোনো বল না থাকে, যেমন বাতাস যদি না থাকে, তাহলে একটি ভারী বস্তুকে এবং একটি হালকা বস্তুকে, অর্থাৎ আমার মতন একজন ভারী মানুষ এবং এই কলমের মতন একটি হালকা বস্তুকে যদি কেবলমাত্র অভিকর্ষ ত্বরণের প্রভাবে ছেড়ে দেওয়া হয়, তাহলে একই সময়ে সেটা ভূপৃষ্ঠে এসে পতিত হবে, যদি সেটা একই উচ্চতা থেকে ছেড়ে দেওয়া হয়। তো এখন তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে শিক্ষার্থী বন্ধুরা, যে যদি একটি মানে পালক, পাখির পালক অথবা একখণ্ড লোহাকে আমি ছাদ থেকে ফেলে দিই, তাহলে তো লোহাটা আগেই পড়ে আর পাখির পালকটা তো উড়ে বেড়ায়। তাও শিক্ষার্থী তোমরা মনে রাখতে হবে যে এই যে আমাদের চারপাশ, এই চারপাশে কি রয়েছে? এই চারপাশে অনেক অনেক বাতাস রয়েছে, বায়ুমণ্ডল রয়েছে। তাহলে ওই যে হালকা বস্তুটার উপর বাতাসের প্রভাব যথেষ্ট, কিন্তু ভারী বস্তুর উপর বাতাসের প্রভাবটা ততটা সচেষ্ট নয়, বিধায় সেই অভিকর্ষ ত্বরণের যে কাজটা সেটা ভালো মতো করতে পারে না, যার কারণে বস্তুটা একই সময় পড়ে না। কিন্তু যদি বায়ুশূন্য কোনো স্থানে নিয়ে যাওয়া হয়, তাহলে তোমরা দেখবে খেয়াল করে, বিজ্ঞানী গ্যালিলিওর একটি পরীক্ষা রয়েছে, তিনি প্রমাণ করেছেন যে বায়ুশূন্য কোনো স্থানে হালকা বস্তু এবং ভারী বস্তু একই সময় একই দূরত্ব অতিক্রম করবে। তাহলে আমরা কি সিদ্ধান্ত উপনীত হচ্ছি শিক্ষার্থী বন্ধুরা? আমরা সিদ্ধান্ত উপনীত হচ্ছি যে অভিকর্ষ ত্বরণ কোনোভাবেই বস্তুর ভরের উপর নির্ভর করে না। কিসের উপর নির্ভর করে? স্থানের উপর, অর্থাৎ বস্তু নিরপেক্ষ, অর্থাৎ বস্তুর উপর কোনো প্রভাব নাই। বস্তু নিরপেক্ষ অর্থাৎ বস্তুর উপর কোনো প্রভাব নাই। বস্তু নিরপেক্ষ, বস্তু নিরপেক্ষ, নিরপেক্ষ কিন্তু স্থান নিরপেক্ষ নয়। স্থান নিরপেক্ষ নয়, অর্থাৎ স্থান ভেদে অভিকর্ষ ত্বরণের মান বিভিন্ন রকম হতে পারে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের এই পৃথিবী ও মহাকর্ষ বিষয়ে আজকে এ পর্যন্ত। আগামী দিন পৃথিবী এবং মহাকর্ষের পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং বেশি বেশি করে পড়াশোনা করো, এই কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।